দল নিবন্ধনে থাকছে না নতুন শর্ত, ডিসেম্বরে নির্বাচন দিতে হলে সবকিছুকে আমলে নেওয়া সম্ভব নয় জানালেন কমিশনার আনোয়ারুল। শিডিউল ডিক্লারের কয়েকদিন আগে এসে একজন আবেদন করলেন যে আমি নিবন্ধন চাই, তখন দেখা যাবে যে সময়ের স্বল্পতার কারণে তিনি তার রেজাল্টটা পাবেন না, আমরাও দিতে পারব। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল সারা দেশ, দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ। শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দ, 7টি ফ্ল্যাটও ক্রোপ করল দুদক। কুষ্টিয়ার চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা, সংকট বোতলজাত সয়াবিনের দ্রুত সংকট নিরসনের দাবি। মেহেরপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না তামাক চাষ, কোম্পানির প্রণোদনায় প্রলুব্ধ হচ্ছে চাষিরা, নীরব স্থানীয় কৃষি বিভাগ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে থাকছে না নতুন কোনো শর্ত, তবে পুনরায় পুরনো শর্ত শিথিলে সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। ডিসেম্বরে নির্বাচন দিতে হলে সবকিছুকে আমলে নেওয়া সম্ভব না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দেশ টিভিকে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শিউলি রায়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, তাই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছে 20 এপ্রিল। এর মধ্যে যারা নিবন্ধনের আবেদন করবে তাদের জন্য থাকছে না নতুন কোনো শর্ত। আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন, আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। কোনো পরিবর্তন নেই। এর আগে যে বিধিগত ব্যবস্থাগুলো ছিল যে 1/3 জেলা পর্যায়ের, 100টা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য যে শর্তগুলো আছে সেটা বিজ্ঞপ্তিতেও এটা দেওয়া আছে। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। তবে পুরনো শর্ত শিথিলে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। তারা বলছে ডিসেম্বরে নির্বাচন, তাই নতুন দল নিবন্ধন সহ সব কার্যক্রম শেষ করতে হবে দ্রুততার সাথে। ট্র্যাডিশনালি জারি করে থাকি, কারণটা হচ্ছে যে সব সময় যদি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করে, দেখা যাবে যে শিডিউল ডিক্লারের কয়েকদিন আগে এসে একজন আবেদন করলেন যে আমি নিবন্ধন চাই, তখন দেখা যাবে যে সময়ের স্বল্পতার কারণে তিনি তার রেজাল্টটা পাবেন না, আমরাও দিতে পারব না। সেজন্য একটা ডেডলাইন ধরে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকি, যাতে রাজনৈতিক দল যারা নিবন্ধন চাবেন তারাও একটি সময়সীমার ভিতরে তাদের প্রস্তুতি নিয়ে সঠিকভাবে একটা আবেদন করার সুযোগ পান। সেই অর্থেই বিজ্ঞপ্তিটা জারি করা। তবে নতুন করে নিবন্ধন নেয়ার তালিকায় সবথেকে আলোচনায় আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আগামী নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই ব্যাপারে তৎপর থাকবে তারা। এখানে তো ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, এখানে সকল রাজনৈতিক দল তাদের মতামতগুলো দেবেন, আমরাও রাজনৈতিক দল হিসেবে আমরা মতামতগুলো রাখবো এবং সেই সাথে এখানে আমরা তো লক্ষ্য রাখছি যে কিভাবে আসলে এখানে নির্বাচন নিয়ে সকলে যে পরিমাণ আগ্রহ এবং উদ্দীপনা দেখাচ্ছেন, আমরাও একই মাত্রায় আগ্রহ আছে, কিন্তু সেই সাথে আমরা চাই যে সামনের নির্বাচনটি অ্যাবসলুটলি প্রশ্নহীন একটি নির্বাচন হোক, যাতে করে আমরা গত 3টা নির্বাচনের ট্রমা কাটিয়ে উঠতে পারি। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে তো যেই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো আছে সেখানে আমরা অবশ্যই আমাদের মতামত এবং ভূমিকা পালন করব। এখানে প্রতিবাদ প্রয়োজন হলে আমরা প্রতিবাদ করব এবং যদি পাল্টানোর জন্য কোনো কথা বলা লাগে আমরা সেটাও করব। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি। নতুন নিবন্ধন শেষ হওয়ার পরে যার সংখ্যা আরও বাড়বে, ফলে বাড়বে নির্বাচন কমিশনের কাজের পরিধিও। সেভাবে প্রস্তুতি নিয়ে রাখছে তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে সোচ্চার শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করছে বিএনপিপন্থী শিক্ষকরা। এদিকে সড়কে বিশৃঙ্খলা ও পুলিশের উপর হামলার অভিযোগে লাঠিচার্জ করে গণপদযাত্রা পণ্ড করে দিয়েছে পুলিশ। তাইফুল ইসলাম তুহিন ও হাসান মাহমুদের সহায়তায় মোহাম্মদ সাকিবের রিপোর্ট। দেশের সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার বিচার আইন যুগোপযোগী করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সংগঠন। শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, ধর্ষকদের আইনের আওতায় আনতে না পারলেও প্রতিবাদকারীদের উপর হামলা করেছে পুলিশ। পুলিশ যারা নিপীড়কদের ধরতে পারে না, ছিনতাইকারী ধরতে পারে না, মব বাঁচাইতে পারে না, ওই পুলিশ এসে আমাদের মারছে। এই পুলিশ ধর্ষকদের শাস্তি দিতে পারে না, এই পুলিশ নিপীড়কদের শাস্তি দিতে পারে না, এই পুলিশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। এই পুলিশ দাঁড়ায় যখন এই দেশের জনমানুষ ন্যায্যতার পক্ষে আন্দোলন করে, তখন গলা টিপে ধরতে এই পুলিশ দাঁড়ায়। পুলিশ আজকে এটাই প্রমাণ করলো যে এই পুলিশ ধর্ষকের পুলিশ, এই পুলিশ নিপীড়কের পুলিশ। আর পুলিশ বলছে, মিছিলকারীদের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিতে চাইলেও তাদের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়। প্রতিনিধি পাঠাবো এই কথা বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই কোনোভাবে, কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু নাই, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত্ত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের ৭-৮ জন আজকে আহত হয়েছে। এদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে শাহবাগে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান তারা। আমাদের সর্বপ্রধান দাবি হচ্ছে ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড করা আর ৩০ কার্য দিবসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পন্ন করা। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই। নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাজশাহী, শরীয়তপুর, নোয়াখালী ও ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করেন। সহকর্মীর পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা। নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। এবং ধর্ষণের যে প্রচারটা তার মিডিয়াতে পত্রপত্রিকায় তার বারবার চলে আসুক, বারবার তার নাম আসুক, জনগণ দেখুক যে কেউ ধর্ষণ করে। এছাড়া একই দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী রায় কার্যকরের মধ্য দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার সোনার বাংলার শরীয়তপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে প্রধান শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, আমরা সরকারের কাছে আকুল আবেদন করব আপনি প্রশাসন শক্ত করেন এবং দেশকে অত্যন্ত শৃঙ্খলিতভাবে চালানোর চেষ্টা করেন, কারণ বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নোয়াখালীতেও একই ইস্যুতে মিছিল সমাবেশ হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
আগামী সম্ভাবনা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে যায়। শুধু নির্বাচন ও সরকার ব্যবস্থা নয়, পণ্যমূল্য, শিক্ষা ব্যবস্থা খাত সংস্কার জরুরি। এদিকে পতিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রাজধানীর শুটিং ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নানা অসঙ্গতি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকের ন্যায্য মূল্য ও পরিবেশ দূষণে গুরুত্ব দিতে হবে। এই 20 কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই, তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া? কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা? রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে যেন আগামীর সম্ভাবনা নষ্ট না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এইগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়, কারোরই সেটি চাওয়া নয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিল আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পতিত ফ্যাসিস্ট অবৈধ অর্থ ও সম্পদ ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের সরকার আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে মানুষকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে। এ সময় ব্যবসায়ী সহ আওয়ামী দোসরদের অবস্থান তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কোন কোন রাজনৈতিক দলের? সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব, তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এজন্য মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন বলে জানান তিনি। এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এ বিষয়ে সকলকে একটি সিদ্ধান্তে আসতে হবে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময় হলেও আবারও একই টেবিলে জুলাই অভ্যুত্থানের অংশীজনরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত হতে জুলাই অভ্যুত্থানের 7 মাস পর মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের টেবিলে বিএনপি, জামায়াত, ছাত্রদের নবগঠিত এনসিপি সহ অন্যান্য দলের নেতারা। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার অনুষ্ঠান আয়োজন করে তরুণদের নতুন দল এনসিপি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একই ছাদের নিচে আসতে হবে। যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। সংস্কার শেষে নির্ধারিত সময়ে একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা জরুরি। মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে আহ্বান জানান তিনি।
জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাবে প্রায় ৬৩৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে শেখ হাসিনার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা জাহান পুতুল, বোন শেখ রেহানা ও তার 2 সন্তান ব্রিটিশ এমপি মেয়ে টিউলিপ সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির 60টি স্থাবর সম্পদও রয়েছে। এছাড়া ১১২৮ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির আইনি কার্যক্রমের মধ্যেই তাদের আরও বেশ কিছু স্থাবর সম্পদ এবং ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য বলছে, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ধানমন্ডি ৬ নম্বর রোডে ১৬ কাঠা জমি সহ সুধা সদন নামের বাড়ি, শেখ রেহানার গাজীপুরের কালিয়াকরে দুদাগে ৯.৬০% জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের ৭১ নম্বর রোডের ফ্ল্যাট এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববির গুলশান নিকেতনে ইস্টার্ন হাউজিংয়ে 2টি জমি সহ ফ্ল্যাট জব্দ করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার 17টি সহ তার পরিবার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, সিআরআই, সূচনা ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাবে প্রায় ৬৩৫ কোটি টাকা জব্দ করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট এই ১২৪টি অ্যাকাউন্টে ৬৩৫ কোটি 14 লাখ বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা, জয় পুতুল, শেখ রেহানা, টিউলিপ, আজমিনা সিদ্দিক ও ববির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে সাধারণ মানুষের ১১২৮ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালনকালে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে 12টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব এজেন্সির মালিক বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীরা, যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ অনেকেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বমুখীর মধ্যেই এবার কুষ্টিয়ায় বাড়ল চালের দাম। সব ধরনের চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলেরও, ফলে ভোক্তারা পড়েছে চরম বেকায়দায়। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ভোক্তাদের। ইফরান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। স্বাভাবিকভাবে রমজানে চাহিদা কম থাকায় নিম্নমুখী থাকে চালের বাজার, তবে এবছর একেবারেই তা ব্যতিক্রম। দাম কমাতো দূরের কথা, উল্টো রমজানের প্রথম সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। সরু মিনিকেট চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। এছাড়াও সব ধরনের রমজানমুখী পণ্যের দামও ঊর্ধ্বমুখী। তীব্র সংকট দেখা দিয়েছে বাজারে বোতলজাত সয়াবিন তেলেরও। রমজানের শুরু থেকে আমরা এখন পর্যন্ত তেল ওইভাবে পাচ্ছি না। আমাদের এখন তেলের চাহিদা হচ্ছে 5 গ্রাম, সেটা আমাদের 1 গ্রাম তো 1 সপ্তাহ ধরে। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে হাইব্রিডটা 40 টাকা কেজি, দেশিটা 50 থেকে 60 টাকা কেজি। আর লেবুর দামটা বাড়ছে 40 টাকা হালি একটা বিক্রি হচ্ছে, এটা আর ওই পাশে একটা আছে 50 টাকা হালি। এদিকে রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যেই নতুন করে চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। চাল ছিল 1620 টাকা 50 টাকা বস্তা, গোল্ডেন মিনিকেট চাল, সেই চাল এখন খাইতেছে 2000 টাকা বস্তা। প্রত্যেকটা বাজারে যদি প্রশাসনের লোক থাকে তো এমনিতেই নিয়ন্ত্রণ আসবে। রমজান মাসের উপলক্ষে দাম বেশি না, এর আগের তুলনায় কেন দাম বেশি হচ্ছে এটা আপনাদের দেখা উচিত, তদারকি করা উচিত। আর জেলা প্রশাসক বলছেন, বাজারে দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি, যা খুঁজে পাচ্ছেন না তারা। তবে নিয়মিতই বাজার তদারকি করছেন বলে জানান তিনি। অদৃশ্য কিছু হাত আছে
যেগুলিকে আমরা মানে সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি, সে কারণে কিছু সমস্যা তো আছেই। সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমার মনে হয় যে খুব সহজেই সমাধান করা যাবে। রমজানে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা নামে দ্রব্যের দাম কমানোর প্রতিযোগিতায়, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা নামে অধিক মুনাফা লুটতে। তাই এসব মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও মেহেরপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না তামাকের উৎপাদন ও বিপণন। বিভিন্ন কোম্পানির প্রচার ও প্রণোদনায় প্রলুব্ধ হয়ে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এই তামাক চাষ কোনো উদ্যোগ নেই স্থানীয় কৃষি বিভাগের। মেহেরপুর থেকে আক্তারুজ্জামানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সবুজ সমাহার কোনো সবজি কিংবা ফলমূলের নয়। পরিচর্যায় ব্যস্ত কৃষক যত্ন নিচ্ছেন বিষাক্ত তামাকের। সবজি সহ অন্য ফসলের ন্যায্য মূল্য না পেয়ে মেহেরপুরের কৃষকরা এভাবেই ঝুঁকে পড়ছেন তামাক চাষে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বর্তমানে 950 হেক্টর জমিতে চাষ হয়েছে তামাকের। যদিও তামাক বিরোধী সংগঠনগুলো বলছে এ সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি। তামাক কোম্পানিগুলো নগদ অর্থ প্রণোদনা দিয়ে কৃষকদের প্রলুব্ধ করছেন। এই জেলাকে যদি সুন্দর রাখতে হয়, পরিবেশ যদি সুন্দর রাখতে হয়, তাহলে তামাক চাষ তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। চাষিরা বলছেন গেল 2 বছর সবজি, ধান, পাট সহ অন্য ফসলের দাম পাওয়া যায়নি। তাই লাভজনক হওয়ায় মাটি ও পরিবেশের ক্ষতি জেনেও তামাক চাষ করছেন তারা। নবাদ করতে গেলে লাভ হয় না, সার মাটি দেয় কোম্পানি, সার মাটি দেয়, এই সুবিধা পায়, তাই টাকায় তামাক। মাটির যদিও ক্ষতি হয় তবু তো আমাদের বাঁচতে হবে, খেয়ে বাঁচতে হবে। আমরা এই লাভবানের নাকি এই তামাকের আবাদ আমরা করি। তামাক কোম্পানির লোকজন আইসি বিভিন্ন রকম পরামর্শ দেয়, সেই মোতাবেক আমরা কাজ করি। জেলার বিভিন্ন মাঠে ইতোমধ্যেই রোপণ করা হয়েছে তামাকের চারা। আবার কোথাও তামাক পাতা সেকার জন্য তোলা হচ্ছে চুল্লি। এসব চুল্লিতে বিভিন্ন ধরনের পলিথিন ও ঝুটকাপড় পুরানো হয়, ফলে বিকট গন্ধে বাতাস দূষিত হয়। তামাক চাষের জন্য কোম্পানিগুলো আগে থেকেই চাষিদের নগদ টাকা ও কীটনাশক সরবরাহ করে থাকে। কোম্পানির লোক ওই সার দেয়, এই করে 12-14 টাকা দেয়, ঘর তোলার টাকা দেয়। এই সমস্তগুলো আমার মাধ্যমে আমরা এইসব কাজগুলো করি। কোম্পানি কিছু চাষ খরচ দেয়, কিছু সার দেয়, কিছু তোমার ওই যে এখন ঘর তোলা কিছু টাকা দেয়, এইভাবে একটু দেয়। জেলা জুড়ে তামাক চাষের দৌরাত্ম্য বাড়লেও নিশ্চুপ স্থানীয় কৃষি বিভাগ। নিজেদের কর্মকাণ্ড নিয়ে কথা বলতেও রাজি হননি কৃষি বিভাগের এই কর্মকর্তা। সরকার পারে না বন্ধ করতে, এক কথায়, কিন্তু কেন করে না? এখানে অনেকগুলো ফাংশন আছে, তো এইখানে আমার কথা বলাটা সমীচীন না। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কৃষকদের নিরুৎসাহিত করতে উদ্যোগ দেখতে চান পরিবেশবিদরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুসলিম স্থাপত্য শৈলীর একটি অন্যান্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি, অথচ সুদৃষ্টির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে মসজিদটি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন নাসরিন আক্তার। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় প্রবাজপুর গ্রামে অবস্থিত প্রবাজপুর শাহী জামে মসজিদ। 1693 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব শাসনামলে নির্মিত হয় এই মসজিদ। সম্রাটের ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ মসজিদ নির্মাণে 50 বিঘা জমি দান করেন। মসজিদটি টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, নারায়ণগঞ্জের শাহী মসজিদের মতো এক গম্বুজ বিশিষ্ট। দৃষ্টিনন্দন এ মসজিদের বহির্বিভাগ দৈর্ঘ্যে 52 ফুট 5 ইঞ্চি ও 39 ফুট 8 ইঞ্চি প্রশস্ত। মসজিদটির অভ্যন্তরে 21 ফুট 6 ইঞ্চির বর্গাকৃতির একটি নামাজের জায়গা আছে। মসজিদটিতে মোট 10টা দরজা থাকলেও বর্তমানে দরজার নিচের অংশে পাতলা প্রাচীর নির্মাণ করে জানালার আকৃতি করা হয়েছে। 3টি অলংকৃত মেহরাবও রয়েছে মসজিদটিতে। আমি পাবনা থেকে আসছি, এখানে শুনলাম যে খুব ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর। পরবজ খান নামক একজন সৈনিক তার সৈন্যদের নামাজ পড়ার জন্য নাকি এই মসজিদ নির্মাণ করেছিল। যে এই মসজিদটা সংরক্ষণ হোক সরকারিভাবে, এবং এই মসজিদের আদলে আরেকটা এখানে মসজিদ বাড়ানো হোক, কারণ প্রতিনিয়ত এখানে মানুষজন আসতেছে নামাজ পড়তে, তো মুসল্লিদের জায়গার সংকট হয়ে যায়। শুধু পুকুরটা বাদে এর আশপাশ সম্পূর্ণ জমি আপনার বেদখল হয়ে আছে এবং এটা বর্তমানে হাইকোর্টে এটা কেস চলমান।
সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে রয়েছে ধ্বংসের ঝুঁকিও। সত্ত্বেও আমরা এই মসজিদে যাতে সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়, প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে। ইসলাম ঐতিহ্যের ধারক প্রবাজপুর মসজিদ রক্ষণাবেক্ষণ ও সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।